জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক হোক কিংবা নিতান্তই চাঁদাবাজি ছিনতাইয়ের মতো ঘটনা হোক, সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। নির্বাচন প্রশ্নে দেশের মানুষের মাঝে বিভেদ তৈরির চেষ্টা একটি গোষ্ঠী, অভিযোগ বিএনপি নেতাদের। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান। রমজানের আগেই রাজধানীতে দাম বাড়ছে দেশি ফলের। সরবরাহ ঘাটতির দাবি বিক্রেতার। চট্টগ্রামে আমদানি পণ্যের কন্টেইনার জট মজুত করে মূল্যবৃদ্ধির পায়তারার অভিযোগ। 1.5 লাখ কোটি টাকা খরচেও মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিনে চলছে রেল। 63% লাইনই ঝুঁকিপূর্ণ। 15 বছরে লোকসান 28,000 কোটি। আয় বাড়াতে পণ্য পরিবহনে গুরুত্ব দেওয়ার পরামর্শ। এবং সকাল 10টার মধ্যে কুয়েট শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা একাডেমিক কার্যক্রম। নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত জানিয়েছে প্রশাসন। ভোরের সময় সঙ্গে আছি আমি ইয়ানুর শিফাত। চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললেই একদল মনে করেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার বিকেলে প্রেস ক্লাবে জাতীয় সেনা শহীদ দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি। দেশের মানুষকে অপরাজনীতি পরিহারের পরামর্শ দিয়ে তিনি বলেন, সত্য প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা নিছক কোনো দুর্ঘটনা নয় উল্লেখ করে তিনি বলেন, এটি পরিকল্পিত ষড়যন্ত্র। দাবি করেন এই পরিকল্পনায় সরাসরি জড়িত ছিল ভারত। এর পিছনে নিশ্চয়ই একটি বড় পরিকল্পিত শক্তি আছে। সেই পরিকল্পিত শক্তি ভারত। আমরা যখন বলি দেশে চাঁদাবাজি থাকবে না, কেউ কেউ মনে করেন আমরা তাদেরকে কন্ডেম করছি। কেন? আপনারা কি নিজেদেরকে সেভাবে চিহ্নিত করেন? আমরা তো বলিনি আপনাদের কথা। নির্বাচন প্রশ্নে একটি গোষ্ঠী মানুষের মাঝে বিভেদ তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির শীর্ষ নেতারা। সরকারকে নিরপেক্ষতা বজায় রেখে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের স্বাভাবিক দাবিকে অস্বাভাবিকভাবে তুলে ধরার চেষ্টা করছে কিছু মানুষ। পিলখানা ট্র্যাজেডির দিনটি স্মরণে জাতীয় সেনা শহীদ দিবসের বিকেলে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজনে যোগ দেন বিএনপির মহাসচিব সহ দলটির সিনিয়র নেতারা। আমরা অবাক বিশ্বে লক্ষ্য করলাম যে নাটক চলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্বাচন ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশের মানুষকে বিক্ষুব্ধ করছে একটি গোষ্ঠী। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে ঐক্যবদ্ধ থাকতে জনগণের প্রতি আহ্বানও জানান তিনি। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে, তর্ক বিতর্ক বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন। দেশকে, দেশের মানুষকে তারা আজকে বিক্ষুব্ধ করে তোলার চেষ্টা করছেন। বিভিন্নভাবে সবাইকে রাস্তায় নিয়ে আসার জড়ো করার চেষ্টা করছেন এবং সে একইভাবে একই কায়দায় দেশে একটা নৈরাজ্য, একটা এনার্কি সৃষ্টি করার চেষ্টা করছেন। এটা কোনো মতেই বাংলাদেশের স্বাধীনতার জন্য শুভ নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে শক্তভাবে নৈরাজ্য প্রতিরোধের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব প্রত্যাশা করেন, নিরপেক্ষতা বজায় রেখে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে ডক্টর ইউনূসের সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে এই আহ্বান জানাতে চাই, আপনি শক্ত হাতে আপনার সরকারকে পরিচালিত করুন। সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে যত দ্রুত সম্ভব সংস্কার যেটা ন্যূনতম প্রয়োজন সেটাকে সম্পন্ন করে নির্বাচনের দিকে এগিয়ে যান। একই দিন বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন বিলম্বিত হলে কারা বেশি লাভবান হবে, কাদের স্বার্থ হাসিল হবে সে প্রশ্ন তুলে তিনি বলেন, জাতীয় নির্বাচনের স্বাভাবিক দাবিকে অস্বাভাবিকভাবে তুলে ধরার চেষ্টা করছেন কিছু লোক। কিছু সংখ্যক ব্যক্তি বা কিছু সংখ্যক সংগঠন হঠাৎ করে বলছে বিএনপি নির্বাচন ছাড়া কিছু বোঝে না। আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যেহেতু ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিকভাবে আমরা ভোট বা নির্বাচন চাইব। একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে
পরিণত করতে চাইছে সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কারা সুবিধাপ্রাপ্ত হবে, কাদের স্বার্থ উদ্ধার হবে, এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু ব্যক্তির বক্তব্যে বিভিন্ন রকম অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে নিরপেক্ষতা প্রত্যাশা, সে নিরপেক্ষতা তারা বজায় রাখবেন। মতপার্থক্য থাকলেও দেশ জাতির কল্যাণে বিএনপি কোনো দলের সঙ্গে বিভেদ চায় না বলে মন্তব্য করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা বসবো, আমরা আলোচনা করব। শাতিলা শারমিন, সময় সংবাদ। আমরা সহযোগিতা করতে চাই। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে বলে সতর্ক করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অপরাধীরা অরাজক পরিস্থিতির সুযোগ নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা তার। সেনাবাহিনীকে নিয়ে আক্রমণাত্মক কথা না বলার পরামর্শও দিয়েছেন তিনি। শহীদ সেনা দিবসের আয়োজনে অংশ নিয়ে পিলখানার হত্যার বিচার প্রক্রিয়া নষ্ট না করার আহ্বান জানান সেনাপ্রধান। মঙ্গলবার সকালে মহাখালীর রাওয়া ক্লাবে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও ফটো এক্সিবিশনের আয়োজন করা হয়। এক্সিবিশন ঘুরে দেখেন সেনা, নৌবাহিনী ও বিজিবি প্রধান সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। পরে বক্তব্যে সেনাপ্রধান বলেন, পিলখানা হত্যার বিচার প্রক্রিয়া নষ্ট করবেন না। এ ঘটনায় তৎকালীন রাজনৈতিক শক্তি ও বৈদেশিক শক্তির সংশ্লিষ্টতা আছে কিনা তদন্ত কমিশন তা খতিয়ে দেখবে। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে দেশ জাতির সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে বলে সতর্ক করেন জেনারেল ওয়াকারুজ্জামান। অপরাধীরা অরাজক পরিস্থিতির সুযোগ নিচ্ছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, বিচার করতে গিয়ে কোনো বাহিনীকে যেন ছোট করা না হয়। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করেন না। পিলখানায় নৃশংস ঘটনার সুষ্ঠু বিচারের আশা প্রকাশ করেন সেনাবাহিনী প্রধান। শহীদ সেনা পরিবারের আর্থিক সহায়তা প্রয়োজন হলে বিজিবি তা করবে বলে জানান বাহিনীটির প্রধান। এর পরবর্তী সময় উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার ছেড়ে আবারও রাজপথে নামছেন নাহিদ ইসলাম। মঙ্গলবার দুপুরে যমুনার প্রধান উপদেষ্টার কাছে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। পরে সংবাদ সম্মেলনে জানান, মানুষকে ঐক্যবদ্ধ করে জন আকাঙ্ক্ষা পূরণের জন্যই এই সিদ্ধান্ত। 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের আহ্বায়কের দায়িত্ব নিচ্ছেন নাহিদ ইসলাম। কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়কের দায়িত্বে ছিলেন নাহিদ ইসলাম। উত্তাল আগস্টের 3 তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। এর 2 দিনের মাথায় গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচারীর পতন ঘটে। পরদিন ফেসবুকে ঘোষণা দেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্ব নেবে। 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। সে সরকারে ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হন নাহিদ ইসলাম।
6.5 মাস তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন নাহিদ ইসলাম। মঙ্গলবার দুইটি মন্ত্রণালয় থেকেই পদত্যাগের জন্য প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা শেষে সাংবাদিকদের একথা জানান নিজেই। মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি। এছাড়াও এই জুলাই ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যেই সকল কমিটিতে আমি ছিলাম, এই সকল কমিটি থেকে আমি একই সাথে ইস্তফা আমার হচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন রাজনৈতিক শক্তির উত্থানের জন্য তার এখন রাজপথে থাকা প্রয়োজন। একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন। গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। পরে প্রধান উপদেষ্টার বাসভবনে আবারও ঢুকে পতাকাবিহীন গাড়ি নিয়ে বের হয়ে যান নাহিদ ইসলাম। 28 ফেব্রুয়ারি আসছে তরুণদের নতুন রাজনৈতিক দল। জানা গেছে সে দলের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন নাহিদ ইসলাম। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের মান নিয়ে প্রশ্ন উঠল দেশের সর্বোচ্চ আদালতে। জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের আইনজীবীরা বলছেন, কোনো আসামির ক্ষেত্রেই মানা হয়নি আন্তর্জাতিক আইনের রীতিনীতি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিচারের নামে করা হয় অবিচার। বুধবার পর্যন্ত রিভিউ শুনানি মুলতবি করা হয়। ন্যায় বিচারের প্রত্যাশা দলটির নেতাদের। ১৩ বছর ধরে কারাগারে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। এর মধ্যে 10 বছর ধরে আছেন কন্ডেম সেলে। তাই খালাস চেয়ে আজহারের রিভিউ শুনানি ঘিরে দলটির নেতাকর্মীদের দৃষ্টি ছিল সর্বোচ্চ আদালতের দিকে। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির আদালতে শুরু হয় রিভিউ শুনানি। শুনানিতে প্রশ্ন ওঠে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের মান নিয়ে। আজহারের আইনজীবী বলেন, বিচারটি ছিল উদ্দেশ্য প্রণোদিত। কোনো আসামির ক্ষেত্রে মানা হয়নি আন্তর্জাতিক আইনের প্রচলিত রীতিনীতি। করা হয় বিচারের নামে প্রহসন। এই মানুষগুলোকে মৃত্যুদণ্ড দিয়ে এক্সিকিউট করা হলো। আজকে যদি সেই সব রায়গুলো এই পয়েন্টে রিভিউ হয়, তাহলে আন্তর্জাতিক আইনের অ্যাপ্লাই না করার কারণে যে অবিচার হয়েছে সেটা নতুন করে আবার প্রমাণিত হবে। বুধবার পর্যন্ত মুলতবি করা হয় রিভিউ শুনানি। তবে এর আগে ফয়সালা হবে আজহারকে লিভ টু আপিলের অনুমতি দেয়া হবে কি না। এদিন আদালতে উপস্থিত ছিলেন জামায়াতের অনেক নেতাকর্মী। দলটির সেক্রেটারি জেনারেল বলেন, অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচার প্রত্যাশা করছেন তারা। আমরা আইনের প্রতি, আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, আমরা ন্যায় বিচারের প্রত্যাশী। আর এটা যেহেতু একটা সাবজুডিস ম্যাটার, আমাদের সিনিয়র লয়ার লিগ্যাল বিষয়গুলো খুব পরিষ্কার করে গণমাধ্যমের সামনে ব্যক্ত করেছেন। আমরা ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছি। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালে এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যা বহাল থাকে আপিল বিভাগেও। এরপর রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। রাজশাহী রাজ জেলায় মশার উপদ্রবে অতিষ্ঠ মানুষ, বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। নগর ও পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে কার্যকর উদ্যোগ না নেওয়ার অভিযোগ, দ্রুত ব্যবস্থার আশ্বাস। বিদেশি ফল আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোর পর এবার বাড়ছে দেশি ফলের দাম। বড়ই, পেয়ারা, পেঁপের বাড়তি দামে কেনায় ক্ষুব্ধ ক্রেতারা। বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় দেশি ফলের সরবরাহ কম। পাইকারি বাজার থেকেও তারা কিনছেন বাড়তি দামে। অন্তরা সেনের রিপোর্ট। বিদেশি ফলের দাম বৃদ্ধির কারণে দেশি ফলের উপর চাপটা পড়ে গেছে। বিদেশি ফলের দামটা যদি কম থাকতো, দেশি ফলের দামটা কিন্তু কম থাকতো। কাউরান বাজারের দেশি ফলের দোকান ঘুরে মিলল এই কথার সত্যতা। সম্পূরক শুল্ক বাড়ানোয় আমদানি করা ফলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দেশি ফলের দাম। ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে পেয়ারা, বড়ইয়ের মতো দেশি ফল। পেয়ারা তো এবারকার
একবারই সব থেকে বেশি দাম বেশি, যেমন 130 টাকা 120। সিজন হিসেবে এত দাম হওয়ার কথা না। দেশি ফলে যদি আমাদের এই দামে কিনতে হয় ইম্পোর্টেড মালটা, তাহলে আরো অনেক দামে কিনতে হবে। কাউরান বাজারের পাইকারি আড়তে মানভেদে 1 কেজি পেয়ারা বিক্রি হচ্ছে 70 থেকে 120 টাকায়। খুচরায় ক্রেতাদের পেয়ারা কিনতে হচ্ছে 100 থেকে 150 টাকা দরে। মিষ্টি বড়ই পাইকারিতে বিক্রি হচ্ছে 40 থেকে 150 টাকায়, খুচরায় 80 থেকে 200 টাকা। পাকা পেঁপে বিক্রি হচ্ছে কেজিতে 80 থেকে 100 টাকায়, খুচরা বাজারে দর 100 থেকে 150 টাকা। দাম বাড়ায় ফল কিনতে এসে কাউকে ফিরতে হচ্ছে খালি হাতে, কেউ আবার প্রয়োজনের তুলনায় কিনছেন কম। আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। রেগুলার খাইতাম, সেখানে মনে করেন 1 মাস একবার খাই বা 6 মাস একবার খাই। 70-80 টাকা করে পার পিস, মানে তরমুজের কেজি। একটা নর্মালি যদি একটা তরমুজ 2-3 কেজির নিচে তো তরমুজ হয় না। বিক্রেতাদের দাবি চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় তাদের বাড়তি মূল্যে বেচতে হচ্ছে এসব ফল। দেশি ফল অনেক বাড়তি, দেশি ফল একটু সরবরাহটা আপনার একটু কম, এই জন্য আপনি একটু পাইকারের কাস্টমারের খাইতেছে একটু বেশি, এই জন্য দাম একটু বেশি বাজারে। মোকামুবাড়ি জায়গা কয় রোজা আইছে, আর যা মাল আটকায় রাখি আমরা রোজার মধ্যে বেছে, রোজার মধ্যে খাই বেশি, এই কারণে এটার দাম বাড়তি। আড়তদাররা জানান উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দাম বেড়েছে এসব দেশি ফলের। আমাদের মাল নষ্ট হয়ে যাবে, এগুলা রাখার মতো না, কাঁচা মাল কিনে আনতেছি বেশি দামে। তারপর আমাদের ট্রান্সপোর্ট খরচ, আমাদের লেবার খরচ, আমাদের গড় খরচ ইনক্লুডিং মিলে আমাদের কস্টিং একটা খরচ আছে। 1 কেজি পেপার কিনলেও 1 কেজি পেপারের দাম বর্তমান 80 টাকা, আর এরকম 20 কেজি 30 কেজি পেঁপে প্যাকেট করতে গেলে 1 কেজি পেপারের দরকার হয়। তারপরে গাড়ি ভাড়া আগের তুলনায় ডাবল। রমজানের আগেই দেশি বিদেশি ফলের এমন বাড়তি দামে ক্ষোভ বেড়েছে ক্রেতাদের মনে। এদিকে বেচাকেনা কমে আসার দাবি করে ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। আপেল কমলার দাম আকাশ ছোঁয়া। পেয়ারা কিংবা বড়ই কিনতে চাইছেন, সেক্ষেত্রেও গুনতে হচ্ছে বাড়তি টাকা। আর তাই ফল কিনতে এসে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। সব সংকট কাটিয়ে রমজানের আগেই স্বস্তি ফিরুক দেশি বিদেশি ফলের বাজারে, এমনটাই প্রত্যাশা সকলের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডকে গুদাম হিসেবে ব্যবহার করে রাখা হয়েছে রমজান ঘিরে আমদানি করা বিপুল পরিমাণ ভোগ্যপণ্য। বন্দরের ইয়ার্ড এবং অফডকে এ ধরনের FCL কন্টেইনার আছে 40,000। এ প্রক্রিয়ায় বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে। 9 মার্চের মধ্যে এগুলো ডেলিভারি না নিলে 4 গুণ মাশুল আদায়ের ঘোষণা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সাক্ষাৎচিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে এই মুহূর্তে অবস্থান থাকা 40,089টি কন্টেনারের মধ্যে 31,384টি FCL কন্টেনার। আমদানি করা এসব কন্টেনারের পণ্য ছাড় না করে আমদানিকারক প্রতিষ্ঠান বন্দরের ইয়ার্ডে ফেলে রেখেছে। অভিযোগ উঠেছে রমজানে ভোগ্যপণ্যের দাম বাড়ানোর কৌশল হিসেবে এইসব কন্টেনার ছাড় করানো হচ্ছে না। অতিরিক্ত পণ্য আসার কারণে খালাসের ক্ষেত্রে একটু সময় ক্ষেপণ হচ্ছে, যার কারণে মালগুলো ওখানে পড়ে আছে। শুধু বন্দর নয়, 19টি অফডকও জমেছে আমদানি করা পণ্য বোঝাই FCL কন্টেনার। বর্তমানে অফডকগুলিতে 8,700 আমদানি এবং 8,300 রপ্তানির FCL কন্টেনার মজুত হয়ে আছে। অফডকও রহস্যজনকভাবে FCL কন্টেনার পণ্য ডেলিভারিতে ধীরে চলো নীতি নিয়েছেন আমদানিকারকরা। অনেক আমদানিকারক কিন্তু চট্টগ্রাম বন্দরকে স্টোরেজ হিসেবে ব্যবহার করছে, এবং আমরা যখন আমাদের 38 ধরনের আমদানি পণ্যবাহী কন্টেনার বের করতে যাই, তখনও কিন্তু এই কন্টেনার জট বা যানজট নেতিবাচক প্রভাব ফেলছে আমাদের অপারেশনের উপর। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা যে কোনো পণ্য বোঝাই কন্টেনার 4 দিন পর্যন্ত বিনা শুল্কে বন্দরে ইয়ার্ডে রাখার সুযোগ পান আমদানিকারক। পরবর্তীতে 20 ফুট সাইজের কন্টেনার $6, 40 ফুট কন্টেনারের জন্য $12 জরিমানা দিতে হয়। এভাবে প্রতিটি কন্টেনার $24 এবং $48 পর্যন্ত জরিমানা আদায় করে বন্দর। পবিত্র রমজানকে সামনে রেখে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানি হয়েছে বাংলাদেশে, কিন্তু কিছু কিছু ব্যবসায়ীর কূট কৌশলের কারণে বাজারে মার খেয়ে যাচ্ছে পণ্যের দাম। অভিযোগ উঠেছে ভোগ্যপণ্য সহ শিল্পের কাঁচামাল কৌশলে আটকে রাখা হচ্ছে বন্দরে, আর তাই এবার কঠোর হতে বাধ্য হচ্ছে বন্দর কর্তৃপক্ষ। এসব FCL কন্টেনার দ্রুত ছাড় করা না হলে 4 গুণ হারে মাশুল আদায় করবে বন্দর। এই অবস্থায় আমদানি করা পণ্য এবং কন্টেনার আগামী 9 মার্চের মধ্যে ডেলিভারিতে বিশেষ নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নির্দেশনা মানা না হলে 10 মার্চ থেকে কার্যকর করা হবে প্রতিটি কন্টেনারের উপর 4 গুণ হারে মাশুল। কেউ যেন এখানে কন্টেনার রেখে দাম বাড়াতে না পারে কিংবা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে,
সেজন্য আমরা একটা নোটিশ দিয়েছি। 4 গুণ হারে মাসুল আরোপের ঘোষণা দিয়ে বিজিএমইএ সহ বন্দর ব্যবহারকারী প্রতিটি সংস্থাকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে শিল্পের কাঁচামালবাহী কন্টেনার আটকে যাওয়ায় কাস্টমসের জনবল সংকটকে দুষছে বিজিএমইএ। তারা আমাদেরকে বলছে লোকবলের কারণে তারা কিন্তু সময় দিতে পারছে না। একরকম আমরা আমাদের টাইমলাইনের যে প্রোডাকশন শিডিউলটা আমাদের লস করতেছি, প্লাস হচ্ছে ওয়ারফেন্ড আসতেছে, এইসব অনেকগুলো কারণে আমরা উই আর সাফার। তবে নতুন মাসুল কার্যকর হলে 20 এবং 40 ফুট সাইজের প্রতিটি কন্টেনারের প্রতিদিনের জন্য জরিমানার পরিমাণ দাঁড়াবে 48 এবং 96 মার্কিন ডলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। হজ যাত্রাকে সহজ ও নিরাপদ করতে হজ ম্যানেজমেন্ট সেন্টার চালু করে যাত্রীদের সার্বক্ষণিক সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় তিনি এই নির্দেশ দেন। তিনি বলেন, হজ যাত্রীদের যে কোনো সমস্যা সমাধানে সুস্পষ্ট গাইডলাইন থাকতে হবে এবং তা বুকলেট ও অনলাইনে প্রকাশ করতে হবে। এছাড়া মনিটরিংয়ের জন্য কল সেন্টার ও বিশেষ ওয়েবসাইট চালুর নির্দেশ দেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা জানান, দায়িত্ব পালনে ব্যর্থ এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে এবং প্রশিক্ষণের ভিত্তিতে এজেন্সিগুলোকে এ, বি, সি ও ডি ক্যাটাগরিতে ভাগ করা হবে। এবছর সরকারি ব্যবস্থাপনায় 5,200 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 81,900 জন হজে যাচ্ছেন। তবে সরকারি খরচে কাউকে হজে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার বাংলাদেশ সফরে আসছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশনের মহাপরিচালক অ্যালেক্সি লিখাবেচ। সফরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতির বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার বাংলাদেশ রাশিয়ান হাউস প্রতিষ্ঠার 50 বছর পূর্তি অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, শিক্ষা, প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে রাশিয়া বাংলাদেশকে সাহায্য করছে। দুই দেশ একসঙ্গে কাজ করলে আরও অনেক সম্ভাবনার দুয়ার খুলবে বলে মন্তব্য করেন তিনি। We hope that this visit will help review the further progress of the construction. Our two countries also need to continue the legacy of economy, work together to address regional and global challenges. যুক্তরাষ্ট্র থেকে রাজনৈতিক উন্নয়নের নামে $29 মিলিয়ন এসেছে কিনা এনজিও ব্যুরো তা খতিয়ে দেখবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। দেশের স্বার্থবিরোধী তহবিল আশা ঠেকাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। এদিকে রোজার পর মূল্যস্ফীতি 7 থেকে 8% নামিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। $9 million to strengthen the political landscape in Bangladesh. বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে 2 সদস্যের একটি ফার্মকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা USAID থেকে $29 মিলিয়ন সহায়তা দেওয়া হয়েছে বলে দাবি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে তিনি এও জানান যে একজন কট্টর বাম কমিউনিস্টকে ভোট দেওয়ার জন্যই এই সহযোগিতা করা হয়। এর পরিপ্রেক্ষিতে দেশ বিদেশে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা হয়। মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে অর্থায়নের বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, বিষয়টি এনজিও ব্যুরো খতিয়ে দেখার পর প্রমাণ পেলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। টাকা পাঠাতে আপত্তি নয়, ডেভেলপমেন্ট প্রজেক্ট এটা সরকারি প্রজেক্ট, বেসরকারি প্রজেক্ট, এটা কোনো আপত্তি থাকার কথা না, কারণ বেসরকারি প্রজেক্ট এনজিওরা অনেক ভালো কাজ করছে। এখন যদি এটা কারো কাছে যায় এবং এটা যদি আমাদের মানুষের স্বার্থের এগেনস্টে হয় বা কারো মোটিভেটেড কোনো এজেন্টটাকে করে, সেটা নিশ্চয়ই এটা দেখার বিষয়। ওটা যদি দেখা যায় তো আমরা চেষ্টা করব ভবিষ্যতে যদি এরকম মোটিভেশনাল প্রজেক্টের জন্য টাকা না আসে। বাজার পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি দাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। চেষ্টা করছি যে রোজার সময় যেন কোনো রকমভাবে দাম না বাড়ে। প্রথমত হলো সরবরাহটা নিশ্চিত করা, যে কোনো জিনিসই কেউ দেশে স্থিতিশীলতা দরকার। ফ্যাক্টরি আছে, ভ্যালুয়েবল জিনিসপত্র আছে, গুদাম আছে, এগুলির প্রোটেকশন যদি না দেয় ব্যবসায় তো স্বস্তি অনুভব করবে না। রোজার পর মূল্যস্ফীতি 8% নামিয়ে আনা এবং আসন্ন বাজেট জুন মাসেই পেশ করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। আমরা চাই ইনফ্লেশনটাকে কমিয়ে নিয়ে আসার জন্য। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
তিনটি মন্ত্রণালয়ের দুর্নীতির তথ্য প্রমাণ দুদক চেয়ারম্যানের কাছে জমা দিয়েছেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি। মঙ্গলবার দুপুরে দুদক চেয়ারম্যানের কাছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রণালয়ের আওতাধীন পিডব্লিউডি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তিনটি বড় দুর্নীতির তথ্য প্রমাণ তুলে দেয় কমিটি। সদস্যরা বলেন, এসব দুর্নীতির সঙ্গে জড়িত আমলারা এখনও শপথে বহাল আছেন। দুদকের কিছু কর্মকর্তাদের সঙ্গে অভিযুক্তদের যোগসাজগ থাকারও অভিযোগ করেন তারা। বাংলাদেশের তিনটি মন্ত্রণালয়ের যে গুরুতর যে তিনটি অভিযোগ, যেটা আমরা দুদকের চেয়ারম্যান বরাবরে আমরা সাক্ষাতের মাধ্যমে ওনার কাছে জমা দিয়েছি। নিশ্চয়ই কাউকে ম্যানেজ করা ছাড়া একটা 4টা মামলার অভিযুক্ত আসামি দুদকে, যেখানে ফ্রেশ ক্লিন লুক আছে, তার সিনিয়র, তাদেরকে ওভারটেক করে একজন দুর্নীতিবাজ যে 4টা মামলার আসামি, তাকে কেন দুদক ছাড়পত্র দিল? 15 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে 1.5 লাখ কোটি টাকা, অথচ এই সময় রেলের লোকসান প্রায় 28,000 কোটি টাকা। এখনও 70% মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন, 60% ঝুঁকিপূর্ণ কোচ আর 63% ঝুঁকিপূর্ণ লাইন দিয়ে চলছে যাত্রী পরিবহন। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, অপ্রয়োজনীয় উন্নয়নে লোকসান বাড়ছে। এজন্য যাত্রীর পাশাপাশি পণ্য পরিবহন বাড়ানোর পরামর্শ তাদের। রেলওয়ে মহাপরিচালক জানালেন, 1.5 দশকে পণ্য পরিবহনে তেমন নজর না দেওয়া হলেও এখন নেওয়া হচ্ছে উদ্যোগ। নাজমুস সালেহের প্রতিবেদন। মৃতপ্রায় রেলকে উজ্জীবিত করতে গত 1.5 দশকে খরচ করা হয়েছে 1.5 লাখ কোটি টাকা। বেড়েছে রেল রুট, হয়েছে অবকাঠামোগত মেগা উন্নয়ন। তবে এসবে কোনো প্রভাব পড়েনি যাত্রী সেবা কিংবা অর্থনৈতিক উন্নয়নে। এখনও অনলাইন কিংবা অফলাইনে টিকিটের জন্য হাহাকার। প্রতিদিনই শিডিউল বিপর্যয়ে নাকাল যাত্রীরা। বিপুল বিনিয়োগের পরও কোনো রুটে কমেছে ট্রেনের গতি। কটার ট্রেন কটায় আসে, এটা টাইম টু মিল এখনো ঠিক হয়নি। আগে 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টায় যাওয়া যেত দেওয়ানগঞ্জ পর্যন্ত তিস্তা এক্সপ্রেসে, আর এখন 6 ঘন্টার অধিক সময় লেগে যায়। আমরা যাইতে পারতেছি না, তার জন্য এইভাবে রিস্ক নিয়ে যাইতেছি। গত 1.5 দশকে বাড়ার পরিবর্তে কমেছে ইঞ্জিনের সংখ্যা। স্বাধীনতার সময় রেলবহরে 486টি ইঞ্জিন থাকলেও এখন তা হয়েছে 263। ফলে মেয়াদ উত্তীর্ণ ঝুঁকিপূর্ণ ইঞ্জিন দিয়ে চলছে যাত্রী পরিবহন। 60% রেল কোচ আর 63% রেল লাইনও ঝুঁকিপূর্ণ। চালকরা বলছেন, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, কমছে ট্রেনের গতি। এগুলো হলো মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন, এগুলো আমরা চালাচ্ছি আর কি। ময়মনসিংহ লাইনের 3-4টা জায়গায় 20 কিলোমিটার আছে এবং 50 কিলোমিটার গতিতে ট্রেন চালাইতে হয়। 15 বছর আগে রেলের গড় লোকসান ছিল প্রতি বছর 1000 কোটি টাকা। বিনিয়োগ বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোকসান, যা এখন ঠেকেছে 2000 কোটি টাকায়। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, অপ্রয়োজনীয় উন্নয়নে বাড়ছে লোকসান। শুধু যাত্রী নয়, পণ্য পরিবহনে নজর দেওয়ার পরামর্শ তাদের। স্বাধীনতার পরেও আমরা দেখেছি বাংলাদেশ রেলওয়ের যে মোডাল শেয়ার যাত্রী এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রায় 40% ছিল, সেটা কমতে কমতে এখন কিন্তু 5% এসে ঠেকেছে। রেলকে যদি কিছুটা আয় বাড়াতে হয়, প্রথমে তাদের পণ্য পরিবহনের সক্ষমতা বাড়াতে হবে, এটার কোনো বিকল্প আমরা দেখছি না। রেলওয়ে মহাপরিচালক জানালেন, পণ্য পরিবহন বাড়াতে নেওয়া হচ্ছে উদ্যোগ। পণ্য পরিবহনে আমরা পিছিয়ে গেছি। পণ্য পরিবহনের জন্য কিছু আমাদের ইঞ্জিন লাগবে, কিছু মালামাল পরিবহনের জন্য যদি আমাদের কিছু কন্টেনারের যে ফ্ল্যাট ওয়াগন সেগুলো সর্বদা সেগুলো আমরা কিনতে হবে। 3 থেকে 5 বছর এই সময়টা আমাদের লাগবে। আরও ইঞ্জিন সংকটে চট্টগ্রাম বন্দরে প্রতিদিনই বাড়ছে কন্টেইনার জট। গত 15 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে 1.5 লাখ কোটি টাকা। এরপরেও আয় তো বাড়েনি, উল্টো বেড়েছে লোকসানের বোঝা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, যাত্রী বান্ধব প্রকল্পের কথা বাদ দিয়ে রেলের অফিসাররা শুধুমাত্র অর্থ খরচের বড় বড় প্রকল্পের দিকে নজর দিয়েছেন, যা একেবারে অপ্রয়োজনীয়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। উত্তরাঞ্চলে রেল সেবা চলছে মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন দিয়ে। কোনো রকম সংস্কার করে চালানো হচ্ছে এসব ইঞ্জিন। ফলে রেলে যাত্রী বাড়লে ব্যাহত হচ্ছে নিরবিচ্ছিন্ন সেবা। অন্যদিকে গত কয়েক বছরে আশঙ্কাজনকভাবে কমেছে পণ্যবাহী রেলের আয়। কর্তৃপক্ষ বলছে, জনবল ও ইঞ্জিন সংকট সহ নানা কারণে রেলকে লাভজনক করা সম্ভব হচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, রেল খাত লাভজনক করতে অব্যবস্থাপনা দূর করতে হবে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুস ইসলাম নিশাতের প্রতিবেদন।
রংপুর রেল স্টেশনে যাত্রীদের এই চাপ লালমনিরহাটগামী 462 নম্বর লোকাল ট্রেনের। এই স্টেশনটি থেকে প্রতিদিন বিভিন্ন রুটে প্রায় 10,000 মানুষ যাতায়াত করেন। এখনও কম খরচ ও নিরাপদ যাতায়াতের জন্য অনেকেই রেলের উপর নির্ভরশীল। তবে যাত্রী বাড়লেও বাড়েনি সেবার মান। শিডিউল টাইমে আমাদের এই ট্রেনগুলো আসতেছে না, হ্যাঁ, এবং ট্রেনের যে মান, গুণগত যে মান থাকা দরকার, সেই গুণগত মানটাও কিন্তু সরকার আমাদেরকে দিতে পারতেছে না। যাতায়াতের ক্ষেত্রে আমরা খুবই ধীরগামিতে লক্ষ্য করতে পারি। আমাদের খুব প্রয়োজনীয় কাজ থাকলে কাঙ্ক্ষিত যে সময়ের মধ্যে যে কাজটি করার লক্ষ্য থাকে সেটাতে আমরা করতে পারতেছি না। বর্তমানে লালমনিরহাট রেলওয়ে ডিভিশনে 13টি আন্তনগর, 4টি কমিউটার ও 6টি লোকাল ট্রেন নিয়মিত চলাচল করছে। 22টি ইঞ্জিনের মধ্যে 20টি সচল থাকলেও অধিকাংশই মেয়াদ উত্তীর্ণ। নিরবিচ্ছিন্ন সেবা দিতে প্রয়োজন আরও অন্তত 15টি ইঞ্জিন। এই স্টেশন সুপারিনটেন্ডেন্ট বলছেন, ইঞ্জিন সংখ্যা বাড়লে সেবার মান বাড়বে। মিনিমাম 10 থেকে 12টা ইঞ্জিন দরকার। আপনার মিটার গেজ, মালগাড়িগুলো আসতে পারতেছে না, তারপর আমরা প্যাসেঞ্জার ট্রেনগুলো মাইর খাচ্ছে রাস্তায়, যার 2-3 ঘন্টা গাড়িগুলো মাইর খেয়ে যাচ্ছে, যাত্রী তো মানে অতৃপ্ত হয়ে যাচ্ছে। যদি ঠিকমতো চলতো তাহলে যাত্রী প্রচুর হতো। একই অবস্থা পাকশী রেলওয়ে ডিভিশনের। গেল 4 বছরে যাত্রীবাহী ট্রেন থেকে আয় বাড়লেও কমেছে পণ্যবাহী ট্রেন থেকে। তবে কর্তৃপক্ষ বলছে রেল খাতে সমভাবে উন্নয়ন না হওয়ায় লাভজনক করা সম্ভব হচ্ছে না। এছাড়াও রয়েছে নানা সংকট। এক কোচ নাই, 2 লোকোমোটিভও নাই, আবার জনবল স্বল্পতা। যে কোনো উন্নয়ন একসাথে প্যারালালি সব মিলায় হলেই তবেই সেই উন্নয়নের আউটপুটটা ভালো আসে। বিশেষজ্ঞদের মতে দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধ করা না গেলে রেল খাতকে লাভজনক করা সম্ভব হবে না। অব্যবস্থাপনার কারণে গত এক যুগে প্রায় 17,000 কোটি টাকা রেল খাতে লোকসান গুনেছে। এই লোকসান থেকে যদি আপনাকে উত্তরণ করতে হয় তাহলে পণ্য পরিবহনে যে সক্ষমতা এটি বাড়াতে হবে। উত্তরাঞ্চলে চলাচলকারী অধিকাংশ ইঞ্জিন পুরনো হওয়ায় যোগাযোগে গতি কমেছে। ফলে শতভাগ শিডিউল বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। একদিকে যেমন রয়েছে চরম ইঞ্জিন সংকট, অন্যদিকে রেল যোগাযোগের ক্ষেত্রে যেসব ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে সেগুলোর অধিকাংশই মেয়াদ উত্তীর্ণ। সংশ্লিষ্টরা বলছেন, রেল খাতকে লাভজনক করতে হলে পুরো কাঠামোকেই নতুন আঙ্গিকে সাজাতে হবে। একই সাথে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে রেল কর্তৃপক্ষকে। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। ভোরের সময় আরো থাকছে। বড় মৌসুমে নাটোরের 40 উপজেলায় 70 সেচ পাম্প চুরি, খোয়া যাচ্ছে ট্রান্সফরমার মিটারও। থানায় অভিযোগ দিয়ে মিলছে না প্রতিকার। অভিযান অব্যাহত রাখার ঘোষণা পুলিশের। সহায়তা করার পরও কয়েকটি ব্যাংকের টিকে থাকার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলোকে বন্ধ করে দেওয়ার পক্ষে অর্থনীতির পুনঃকৌশল নির্ধারণে গঠিত টাস্ক ফোর্সের সদস্য ফাহমিদা খাতুন। এদিকে ব্যাংকগুলো যেন দুর্বল ও সবল এমন 2 ভাগে ভাগ করে প্রচার করা না হয় সেই পরামর্শ দিয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। 1 বছরের বেশি সময় ধরে আর্থিক খাতের আলোচনার কেন্দ্রে কয়েকটি ব্যাংকের তারল্য সংকট। আর আগস্টে হাসিনা সরকারের পতনের পর সামনে আসে সে ব্যাংকগুলোর মরণ দশা। এরপর আস্থা সংকটে ভুগতে থাকা ব্যাংকগুলোকে সবল করতে বিশেষ উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। তারপরে আপনার লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতির পুনঃকৌশল নির্ধারণে গঠিত টাস্ক ফোর্স সদস্য ডক্টর ফাহমিদা খাতুন। মঙ্গলবার রাজধানীর মহাখালীতে ব্রাক সেন্টার ইনে আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি। যেগুলোকে লাইফ সাপোর্টে দেওয়া হচ্ছে এগুলোকে বন্ধ করে দিতে হবে। যে সমস্ত ব্যাংক দুর্বল এগুলোকে আসলে আমরা পূর্ববর্তী সময়ে দেখেছি যে এটাকে পুনর্ভরণ করা হয়েছে, পুনর্ক্যাপিটালাইজেশন করা হয়েছে পাবলিক মানির মাধ্যমে। এটা বন্ধ করতে হবে। নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়া এটাও আর দেওয়ার বন্ধ করতে হবে উইদাউট এনি ফিজিবিলিটি স্টাডি। তবে ব্যাংক বন্ধের বিপক্ষে অবস্থান ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর। পরামর্শ দেন দুর্বল ও সবল বলে প্রতিষ্ঠানগুলোকে আলাদা না করার। এই যে এখানে রিকমেন্ডেশন একটা দিছে ব্যাংক বন্ধ করে দেন, তাহলে প্রথম আবারটা বন্ধ করতে হয়। আমি বুঝলেন কালকে বন্ধ করে দেন, আপনি পারলে পুরো অর্থনীতিকে বন্ধ করে দেন। ব্যাংক বন্ধ করা ইজ নট দ্য সলিউশন। এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ইসলামী ও ইউসিবিএল এর সংকট অনেকটা কেটেছে। তবে সহায়তা দেওয়ার পরও কয়েকটি ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই কম। ইসলামী ব্যাংক, ইউসিবিএল এই দুটো কিন্তু মোটামুটি গ্র্যাজুয়েটেড হয়ে যাবে বলে আমরা আশা করি। তারা আর নতুন কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট চাচ্ছে না এবং দরকারও নেই। এখন তাদের সাথে আমরা আলোচনা করব যে তাদের উপর যে বিধিনিষেধগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে কিভাবে
আনুমানিক রেট। গভর্নর জানান, নতুন করে ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়ার কথা ভাবা হচ্ছে না, বরং মোবাইল ব্যাংকিং সেবাকে কিভাবে আন্তঃলেনদেন যোগ্য করা যায় সেদিকে বেশি মনোযোগ বাংলাদেশ ব্যাংকের। লোনের পারপাসে কেউই পাচ্ছে না। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, প্রকৃতপক্ষে ব্যবসায়ীরা ভ্যাট দেন না, ভ্যাট দেন গ্রাহকরা। পৃথিবীর অন্য দেশের তুলনায় সবচেয়ে কম ট্যাক্স ভ্যাট আদায় হয় বাংলাদেশে। এছাড়া প্রতি বছর ঋণ করে বাজেট বাড়ানো হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। দুপুরে রাজশাহীতে ব্যবসায়ীদের সঙ্গে পাক বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। ওয়ার্ল্ডের মধ্যে এত কম ট্যাক্স কোনো জাতি দেয় না, এটা কিন্তু সত্য কথা। এবং আমরা একটা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি, কারণ আমরা 52-53 বছর ধরে প্রতি বছর ঋণ করে করে আমাদের বাজেট করা হচ্ছে। আমরা এখন খুব ব্যাপক অভিযান চালাচ্ছি। আপনারা যারা ভ্যাট রেজিস্টার্ড না কিন্তু ট্যাক্সের ব্যবসা করেন, ট্যাক্সের আপনার ব্যবসা আয় আছে কিন্তু ভ্যাটে আপনার রেজিস্ট্রেশন নাই, আপনাদেরকে কিন্তু এখন থেকে নোটিশ করা শুরু হবে। আমরা ভ্যাট রেজিস্ট্রেশনের সংখ্যাও অন্তত 60-70-80 লাখে নিয়ে যেতে হবে। রাজশাহী বিভাগের প্রতিটি জেলায় মশার উপদ্রব বেড়ে যায় অতিষ্ঠ সাধারণ মানুষ। তাদের অভিযোগ, মশক নিধনে সিটি কর্পোরেশন ও পৌর কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ না করায় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহীতে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় মালেকা বেওয়া ও রানী বেগম বাড়িতে কয়েল জ্বালিয়ে টিভি দেখছেন। মশার হাত থেকে বাঁচতে শিক্ষার্থীরা দিনের বেলায় ঘরে মশারি টাঙিয়ে পড়াশোনা করছে। অধিকাংশ ড্রেনে দেখা যাচ্ছে লার্ভা ও মশার উপস্থিতি। মশার উপদ্রব থেকে রেহাই পাচ্ছেন না নগরবাসী। তাদের অভিযোগ, সিটি কর্পোরেশন ও পৌরসভা ড্রেন, ময়লা আবর্জনা ও ঝোপঝাড় পরিষ্কার না করায় সেগুলো মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। কয়েলও মানে না, কয়েলও মানে না। মশারি টানায় থাকি, তাও ঢুকে মশার ভিতরে। মশায় কামড়ায় বসে থাকলে কি করবো, মশা অনেক বেশি হয়ে গেছে। এই যে দিনের বেলা মশারি টাঙায় পড়াশোনা করতে হচ্ছে। মশার কীটনাশক ছিটাচ্ছে না এবং যে ঝোপঝাড়গুলো আছে সেগুলো পরিষ্কার হচ্ছে না। প্রচুর মশা, দিনে রাত্রে সবসময় তো মশা আছেই। সিটি কর্পোরেশন থেকে এখনো কোনো ব্যবস্থা দেখছি না। একই অবস্থা বগুড়া, নওগাঁ, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ সহ বিভাগের সবকটি জেলায়। সপ্তাহ দুয়েক ধরে মশার প্রকোপ বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন তারা। পৌরবাসীরা বলছেন, প্রতি বছর মশক নিধনে কোটি কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হলেও কাজের কাজ হচ্ছে না কিছু। সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে বন্ধ হয়ে আছে ফগার মেশিন দিয়ে কীটনাশক প্রয়োগের কাজও। সিটি কর্পোরেশন প্রতিকার ব্যবস্থা নেওয়া হয়েছিল, এখন তো নেওয়া হয় না। অথচ মশার জন্য সিটি কর্পোরেশন থেকে লাখ লাখ কোটি কোটি টাকা বরাদ্দ হয়। এখনো কোনো ওষুধ ব্যবহার হয়নি। চারিদিকে মশার অত্যাচার, বাসাতে কয়েল টয়েল দিয়ে ঠিক যাচ্ছে না। তবে সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তা বলছেন, মশার লার্ভা ধ্বংসে ড্রেনগুলোতে নিয়মিত দেয়া হচ্ছে লার্ভিসাইড ও অ্যাডাল্টিসাইড কীটনাশক ওষুধ। লার্ভিসাইড, অ্যাডাল্টিসাইড এই ওষুধ প্রয়োগের মাধ্যমে মশা নিয়ন্ত্রণের প্রচেষ্টা আমাদের রয়েছে। আমাদের দক্ষ কর্মী রয়েছেন যারা প্রতিদিন আমাদের সকাল থেকে শুরু হয়ে এই কার্যক্রমটা পরিচালনা করে থাকি আমরা। সংশ্লিষ্টরা জানান, মশার উপদ্রব কমাতে বিভাগের 8 জেলায় প্রতি বছর লার্ভিসাইড ও অ্যাডাল্টিসাইড ওষুধ কিনতে ব্যয় হয় প্রায় 20 কোটি টাকা। এছাড়া বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন 52 জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নওগাঁয় 14 কোটি টাকা ব্যয়ে বর্জ্য শোধনাগার প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণ শুরুর 7 বছর পার হলেও শেষ হয়নি কাজ, আর যেটুকু কাজ হয়েছে তাও ভেঙে পড়েছে। কর্মকর্তারা বলছেন, অনিয়ম খতিয়ে দেখা হবে, ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা। এমআর রকির প্রতিবেদন, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। শহরের বাসাবাড়ির ময়লা দিয়ে বর্জ্য শোধনাগার প্রকল্প হাতে নেয় নওগাঁ পৌরসভা। শহরের কোমাইগাড়ি এলাকায় শুরু হয় স্যানিটারি ল্যান্ডফিল নামের এ প্রকল্পের কাজ। ব্যয় ধরা হয় 14 কোটি টাকা, যেখানে বর্জ্য পরিশোধন হয়ে তৈরি হবে জৈব সার। তবে নির্মাণ কাজ শেষ দেখিয়ে 2023 সালে টাকা তুলে নেয় ঠিকাদার। কিন্তু প্রকল্প শুরুর আগেই নির্মাণ করা স্থাপনার বিভিন্ন জায়গা ভেঙে ধসে পড়েছে। বর্জ্য শোধনাগার নামের এই প্রকল্পের কাজ শুরু হয় 2018 সালে। 2022 সালে এই প্রকল্পের কাজ শেষ করার কথা, কিন্তু দীর্ঘ 7 বছরেও আলোর মুখ দেখেনি। রয়েছে কাজের গুণগত মান নিয়েও
প্রশ্ন। অলিগলিতে এই বর্জ্যগুলো বিভিন্ন যত্রতত্র ফেলানো হচ্ছে এবং এতে পরিবেশ দূষণ হচ্ছে। কাজটা খারাপ হওয়ার কারণে নিচে নামে যাচ্ছে আর কি। কেন এই দীর্ঘসূত্রিকা, এটা আমরা নওগাঁবাসীর পক্ষ থেকে জানতে চাই। সংশ্লিষ্ট দায়িত্বে আছে তাদের কাছে আকুল আবেদন বর্জ্য শোধনের কাজ নওগাঁ যেটা এটা দ্রুত যেন বাস্তবায়ন করা যায়, তাহলে নওগাঁবাসীর উপকৃত হবে। নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শুরু না হওয়ায় মেশিন ও যন্ত্রাংশ নষ্ট হতে বসেছে। নিম্নমানের উপকরণ ব্যবহারে প্রকল্পের স্থায়িত্ব নিয়ে উঠেছে অভিযোগ। তবে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের কর্মকর্তাদের। প্রশাসনিকভাবে যে ব্যবস্থা নেওয়ার সেটা আমরা নেব, আইনগতভাবে বা তদন্তপূর্বক প্রয়োজনীয় যে ব্যবস্থা গ্রহণ করা সেটা আমরা করব। একসাথেই পতনশীল এবং অপতনশীল বর্জ্য থাকার কারণে এটা ম্যানুয়ালি আলাদা করতে যে আমাদের প্রচুর পরিমাণ ম্যান পাওয়ার লাগতেছে এবং যেই পরিমাণ আমরা বর্জ্য কালেকশন করতেছি সেই পরিমাণ আমরা আলাদা করতে পারতেছি না। স্যানিটারি ল্যান্ডফিল নামের এ প্রকল্পের কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইথেন এন্টারপ্রাইজ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। চলতি বড় মৌসুমে নাটোরের 4 উপজেলায় অন্তত 70টি সেচ পাম্প চুরি হয়েছে। জেলায় ট্রান্সফরমার সহ মিটার ও বৈদ্যুতিক তারও চুরি করেছে সংঘবদ্ধ চক্র। কৃষক ও পল্লী বিদ্যুৎ সমিতির থানায় অভিযোগ দিয়ে কোনো প্রতিকার পায়নি বলে অভিযোগ। তবে পুলিশ বলছে বৈদ্যুতিক যন্ত্রাংশ চুরি বন্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবিতে প্রতিবেদন। নাটোরের নলডাঙ্গার পূর্ব মাধবনগর গ্রামের বাসিন্দা সবুজ হোসেন হালতি বিলে তার পরিবারের প্রায় 20 বিঘা জমিসহ আরও কিছু জমিতে সেচ প্রদান করেন। গত 17 ফেব্রুয়ারি রাতে তার সেচ পাম্প চুরি হয়। 40,000 টাকা খরচ করে নতুন সেচ পাম্প বসাতে 7 দিন সময় লাগে। ওই সময় সেচ দিতে না পারায় ক্ষতিগ্রস্ত হয় তার ফসল। চুরি হয়ে যাওয়ার পর আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত এবং 5-6 দিন সেচতে পারিনি। টাকা সংগ্রহ করে নতুন মোটর কিনে এনে সেট করতেছি। একই রাতে সবুজের পাশেই বকুল সর্দারের সেচ পাম্পও চুরি হয়। হালতি বিলের পাশেই চলন বিলেও ঘটছে একই ঘটনা। চলতে বড় মৌসুমে জেলার নলডাঙ্গা, সিংড়া, গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলায় গত 2.5 মাসে অন্তত 70টি সেচ পাম্প চুরি হয়েছে। চুরি নিয়ন্ত্রণে নিয়মিত পুলিশের টহল দাবি কৃষকদের। প্রতিটা জায়গায় মোটর হারায় এরকম করে, পুলিশেও করতে পারে না, আর খোঁজ খবর ধরতেও পারে না, নিতেও পারে না, কেউ ধরতেও পারে না। সেচের খুবই ক্ষতি হচ্ছে। মনে করেন পুরো স্ক্রিম আমাদের পড়ে আছে, এখন মেশিন কিনতে পারিনি। 1 লক্ষ টাকার মতো খরচ হবে এগুলো করতে গেলে। এখানে যদি পুলিশ টহল থাকতো তাহলে আমরা উপকৃত হতাম। শুধু সেচ পাম্পেই না, জেলা জুড়ে পল্লী বিদ্যুতের মিটার ও ট্রান্সফরমারও চুরি হচ্ছে। চুরি করে চিরকুটে মোবাইল নম্বর দিয়ে যায় চোর চক্র। নম্বরে টাকা পাঠালে ফেরত দেয়া হয় মিটার ও ট্রান্সফরমার। নইলে পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নতুন মিটার নিতে 12,000 ও ট্রান্সফরমার নিতে 35,000 টাকা খরচ করতে হয়। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অভিযোগ, চোরদের নম্বর থাকায় প্রয়োজনীয় উদ্যোগ নিলেই তাদের ধরা সম্ভব, কিন্তু পুলিশ এ বিষয়ে উদাসীন। ট্রান্সফরমার চুরি হয়, মিটার চুরি হয়, এগুলো আমরা গ্রাহক ভুক্তভোগী খুব ক্ষতিগ্রস্ত হয়। মিটার চুরি করে নিয়ে যাচ্ছে, সিরকুট দিয়ে নাম্বার দিয়ে যাচ্ছে, অনেক টাকা দিলেই ওরা মিটার আবার ঘুরত দেয়। এই বিষয়ে আমাদের কাছে অভিযোগ আসার পরে আমরা ইতিমধ্যে ব্যাপক ব্যবস্থা নিয়েছি। তবে প্রশাসনের যে তৎপরতা সেটা একটু আমরা ওনাদেরকে চিঠি দিয়েছি। প্রশাসন যদি আরো অধিক তৎপর হয় তাহলে আমার মনে হয় চুরিটা আরো রোধ করা সম্ভব হবে। তবে জেলা পুলিশ বলছে নকল এনআইডি দিয়ে চোর চক্র মোবাইলে সিম সংগ্রহ করায় তাদের শনাক্ত করা যাচ্ছে না। তবে সেচ যন্ত্রাংশ চুরি রোধে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। আমাদের যে টহল টিমগুলো রয়েছে, আমাদের যে থানার নিয়মিত টিম যেগুলো রাত্রে টহলে থাকে, তাদের মাধ্যমে আমরা নজরদারি বাড়ানোর চেষ্টা করছি এবং আমরা কাজ করে যাচ্ছি। বড় মৌসুমে আবাদের জন্য জেলায় প্রায় 42,000 সেচ পাম্প ব্যবহার হচ্ছে। সময় সংবাদ, নাটোর। খানাখন্দে বেহাল দশা বগুড়া পৌরসভার বেশিরভাগ সড়কের। সামান্য বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা। পৌরসভা সম্প্রসারিত অংশে পথঘাটের অবস্থার বেশি বেহাল। চরম ভোগান্তিতে প্রায় 10 লাখ বাসিন্দা। দ্রুত সড়কগুলো মেরামতের দাবি স্থানীয়দের। তবে পৌর কর্তৃপক্ষ বলছে সংস্কারে প্রয়োজনীয় অর্থের তুলনায় বরাদ্দ একেবারে অপ্রতুল্য। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের প্রতিবেদন। ঝুঁকি নিয়ে হেলেদুলে চলছে ভারী ও হালকা যানবাহন। দীর্ঘ এক যুগেও মেরামত হয়নি বগুড়া পৌরসভার হাড্ডিপট্টি বাস স্ট্যান্ড সড়কের। শুধু এই সড়কই নয়, শহরে গুরুত্বপূর্ণ প্রায় সবগুলো সড়কই খানাখন্দ আর ক্ষতবিক্ষত।
পৌর কর্তৃপক্ষ জানায় 21টি ওয়ার্ড নিয়ে গঠিত 69.56 বর্গ কিলোমিটারে পৌরসভায় 30টি প্রধান সড়ক সহ পাড়া মহল্লায় কয়েকশো রাস্তা রয়েছে। এর মধ্যে 465 কিলোমিটার সড়ক পিচ ঢালাই এবং অবশিষ্ট 510 কিলোমিটার ইটের AHB সড়ক, যার পুরোটাই সংস্কার প্রয়োজন। এছাড়াও পৌরসভায় কাঁচা সড়কই আছে 365 কিলোমিটার। খানাখন্দ আর ক্ষতবিক্ষত সড়কগুলোতে যানবাহন নষ্ট হওয়ার পাশাপাশি ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। দ্রুত সড়কগুলো মেরামতের দাবি স্থানীয়দের। কখন যে গাড়ি উল্টে যাবে কেউ বলতে পারবে না, ভয়তে না যাইতে ওই মুহূর্তে ঘুরে চলে যায়। এখানে একটা গাড়ি উল্টে গেছে এই রাস্তার কারণে, আর এই রাস্তার কারণে অনেকে অ্যাক্সিডেন্ট হয়। শহরের মধ্যে যেদিক যেমন ডানে বায়ে সব জায়গাতেই রাস্তা ভাঙ্গা, বাইরানি খুব কঠিন। টিউবের মাথা ভাঙবে, না হলে হচ্ছে অ্যাক্সেল যাবে, আবার হচ্ছে গাড়ির আপনার পাতি ভাঙে, মেন পাতি লোড গাড়ি নিয়ে তো অনেক কষ্ট। এই রাস্তা থেকে মুক্তি পায়, আপনারা দয়া করে এই রাস্তাটার একটু কাজ করেন। পৌর কর্তৃপক্ষ বলছে সড়কগুলো সংস্কারে প্রয়োজনীয় অর্থের তুলনায় বরাদ্দ একেবারে অপ্রতুল। বগুড়ার যে রাজস্ব যে আয়টা আছে, এই আয় দিয়ে সম্পূর্ণ রাস্তা সুন্দর করা সম্ভব নয়। এতে আমাদের কিছু প্রকল্প প্রয়োজন, যে প্রকল্প হলে হয়তো বগুড়াটা অনেক সুন্দর, রাস্তাগুলো যে মেরামত, যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো মেরামত এবং যে রাস্তাগুলো কাঁচা আছে সেই রাস্তাগুলোকে আমরা পাকা করতে পারবো। বগুড়া পৌরসভা সড়ক সংস্কারে প্রতি বছর 200 কোটি টাকা বরাদ্দের প্রয়োজন, সেখানে মাত্র 7 থেকে 8 কোটি টাকা ব্যয় করে কর্তৃপক্ষ। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। কোনো কাজেই আসছে না 32 কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জের বেলকুচি আঞ্চলিক সড়কের সাবলেন। নির্বিঘ্নে ধীরগতির যানবাহন চলাচলের জন্য 20 কিলোমিটার সড়কটি নির্মাণ করা হলেও তা এখন ব্যবহার হচ্ছে গবাদি পশু পালন, খড়ের গাদা, কাঠের গুঁড়ি রাখা সহ বিভিন্ন কাজে। এজন্য সড়ক ও জনপথ বিভাগের নজরদারির অভাবকে দুষছেন এলাকাবাসী। রিঙ্কু কুণ্ডের প্রতিবেদন, ছবি তুলেছেন অমৃত সেন। তাঁত শিল্প সমৃদ্ধ এলাকা সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুর। এখানকার উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহনের সুবিধা, জেলা সদরের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা দ্রুত করা ও দুর্ঘটনা কমানোর লক্ষ্যে নতুন একটি সাবলেন সড়ক নির্মাণ করা হয়। 2014 সালে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ থেকে এনায়েতপুর পর্যন্ত আঞ্চলিক সড়কের পাশে ধীরগতির যান চলাচলের জন্য প্রায় 20 কিলোমিটার সাবলেনটি নির্মাণে ব্যয় ধরা হয় প্রায় 32 কোটি টাকা। তবে সড়কটি কোনো কাজে আসছে না। কার্পেটিং উঠে গিয়ে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এটি এখন ব্যবহৃত হচ্ছে গবাদি পশু পালন, খড়ের গাদা, কাঠের গুঁড়ি রাখা সহ বিভিন্ন কাজে। এতে বাধ্য হয়ে মূল রাস্তা দিয়ে ভারী যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে ধীরগতির যানবাহন। এতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সড়ক ও জনপথ বিভাগ দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজ না করায় এমন পরিস্থিতি, অভিযোগ এলাকাবাসীর। এতটাই নিম্নমানের কাজ যা বলার মতো না। ব্যাংকে হয়ে গেছে, জায়গা জায়গায় খেয়ে পাল্লা, কেউ গরু বান্ধা থই। ছোট যানবাহন চলাচল যদি এই রাস্তাটা দিয়ে করতো তাহলে আমার মনে হয় যে এরকম অ্যাক্সিডেন্ট হইতো না। অতি শীঘ্রই রাস্তাটা যদি মেরামত করে দিত আমাদের অনেক সুবিধা হইতো আর কি। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে আঞ্চলিক এই সড়কটি পাবনা পর্যন্ত মহাসড়ক করার জন্য 1000 কোটি টাকার প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জ থেকে এনায়েতপুর হয়ে আমরা কুইজরি এবং ওদিকে হলো বেড়া, সাথিয়া, মাতপুর, এটা একটা আমরা কানেক্টিভিটি আমরা কাজ করতেছি। আমরা এখানে একটা প্রকল্প আমাদের বর্তমানে আমাদের হাতে নেওয়া হয়েছে, এটা আমরা অনুমোদনের জন্য পাঠিয়েছি। এটা এই প্রকল্পটা হয়ে গেলে এই যে সড়কটার কথা বলতেছি এই সড়কটাকে আমরা 34 ফিট প্রচেষ্টায় উন্নতিকরণ করে ফেলব। এই আঞ্চলিক সড়কটি দিয়ে বেলকুচি, এনায়েতপুর ও চৌহালি উপজেলার প্রায় 13 লাখ মানুষ যাতায়াত করে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে সরকারি নীতিমালা থাকলেও তা বাস্তবায়নে নজরদারি নেই প্রশাসনের। এই সুযোগে রাজশাহীতে ভর্তি ও টিউশন ফি হিসেবে নেওয়া হচ্ছে মাত্রাতিরিক্ত হারে। বেড়েছে বই, খাতাসহ মৌলিক উপকরণের দাম, কোচিংয়ের ফিও। এক্ষেত্রে নীতিমালা বাস্তবায়ন ও তত্ত্বাবধায়ক সংস্থা গঠন জরুরি বলে মত শিক্ষাবিদদের। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। 2011 সালের পর 2023 সালে আবারও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন নীতিমালা প্রণয়ন করে সরকার। এতে অনুমোদন, নিবন্ধন, নবায়ন, শিক্ষক নিয়োগ, অবকাঠামো, তহবিল গঠন ও পরিচালনা, ব্যবস্থাপনা কমিটি গঠনের বিষয়ে নির্দেশনা রয়েছে। বলা হয়, ইংরেজি মাধ্যম ছাড়া, নিবন্ধন এবং একাডেমিক স্বীকৃতি ছাড়া চালানো যাবে না কিন্ডারগার্টেন, নার্সারি স্কুল এবং হাই স্কুলের সঙ্গে থাকা সব বেসরকারি স্কুল।
তবে রাজশাহীর কিন্ডার গার্টেন সহ বেসরকারি বিদ্যালয়গুলোর প্রায় 90 ভাগই স্বীকৃতিবিহীন ও নিবন্ধনবিহীন বলে অভিযোগ উঠেছে। এমনকি প্রতিষ্ঠানগুলো চলে ইচ্ছে মতো। এ নিয়ে সরকারি নীতিমালা থাকলেও তা বাস্তবায়নে উদ্যোগ নেই। 90%-ই আমার ধারণা কোনো রকম অনুমোদন নাই, যে যার মতো করে খুশি এই ব্যবসা করছে শিক্ষার নামে। সেশন ফি যে অতিরিক্ত যে 16,000 20,000 এত টাকা যে বাৎসরিক চার্জ নেয়, সেটার সাধারণ মানুষের জন্য এই প্রাইভেটে পড়ানোর জন্য খুবই কষ্টকর। অভিভাবকরা বলছেন, নগরীয় উপজেলা পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাক প্রাথমিক ও প্রাথমিক শ্রেণীর একজন শিক্ষার্থীর জন্য শিক্ষাবর্ষের শুরুতেই ভর্তি, টিউশন ফি সহ নানা খাতে ব্যয় হয় 5,000 থেকে 30,000 টাকা। বেড়েছে পড়ালেখার মৌলিক উপকরণের দাম, কোচিং ও প্রাইভেট ফি, বই, স্কুলের ইউনিফর্ম ও সব ধরনের স্টেশনারি পণ্য কিনতে হয় নির্ধারিত দোকান থেকে। প্রয়োজনের অতিরিক্ত ব্যয়ে মধ্যবিত্ত পরিবারে দুশ্চিন্তার শেষ নেই। পোশাকটা শুধু একটা জায়গায় বানানো হয়, আর বইটা বিভিন্ন জায়গায় থেকেই নেওয়া যায়। মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রত্যেকটা ক্লাসরুমে আছে, আপনি গেলেই দেখতে পাবেন আমাদের সার্বিক যে কোয়ালিটিটা। তবে আমাদের সাথে এসে যদি বসে, যখন আমরা হিসাবটা দেখাবো তখন বুঝতে পারবে যে নেই কত, দেই কত, থাকে কত। এ নিয়ে কোনো কথা বলতেও রাজি নয় প্রাথমিক শিক্ষা প্রশাসন। রাজশাহী জেলা প্রশাসন বলছে, এসব প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ ও নিরীক্ষণ করার মতো সাংগঠনিক প্রক্রিয়ায় জটিলতা রয়েছে। কোনো ধরনের নিয়ম নীতির বাইরে যে যারা স্কুলগুলো পরিচালনা করছে, তাদেরকে আমরা বিধি অনুযায়ী আইন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। শিক্ষাবিদরা বলছেন, এসব অনিয়ম নিয়ন্ত্রণে নীতিমালা বাস্তবায়ন ও তত্ত্বাবধায়ক সংস্থা গঠন জরুরি। জেলা শিক্ষা অফিসার, যারা উপজেলা শিক্ষা অফিসার আছে, তাদেরকেও এগুলো দায়িত্ব দেওয়া দরকার যে ওই জেলায় বা ওই এলাকায় যতগুলো বেসরকারি প্রতিষ্ঠান আছে কিনা তাদেরকেও মনিটরিংয়ের মধ্যে নিয়ে আসা প্রয়োজন বলে আমি মনে করি। 2023 সালে গণসাক্ষরতা অভিযানের এক গবেষণায় উঠে আসে, শিক্ষার্থী পিছু পরিবারের শিক্ষা ব্যয় আগের বছরের তুলনায় প্রাথমিকে 25% বৃদ্ধি পেয়েছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। নির্বাচনের আগে দেশ সংস্কারের দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান বলেছেন, যারা বিভিন্নভাবে মানুষকে অত্যাচার নির্যাতন করেছে তাদের বিচারের আগে নির্বাচনের কোনো প্রশ্নই আসে না। মঙ্গলবার গোপালগঞ্জ শহরের মিয়াপাড়া এলাকায় জেলা জামায়াতে ইসলামী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশে যদি সত্যিকার সুন্দর একটা নির্বাচন ব্যবস্থা পেতে হয় তাহলে আগে সংস্কার করতে হবে। সংস্কার ছাড়া বাংলাদেশের নির্বাচন ভালো হবে না। যারা বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করেছে তাদের অবশ্যই বাংলার মাটিতে বিচার হতে হবে। বিচারের আগে তাদের নির্বাচনের কোনো প্রশ্নই আসতে পারে। বাংলাদেশে সত্যিকার যদি সুন্দর একটা নির্বাচন ব্যবস্থা পেতে হয় তাহলে আমাদেরকে আগে সংস্কার করতে হবে। সংস্কার করা ছাড়া বাংলাদেশের নির্বাচন ভালো হবে না। যুদ্ধ থামলেও দুঃস্বপ্নের প্রহর শেষ হয়নি গাজাবাসী। যুদ্ধের ভয়াবহতায় সব হারিয়ে আজ সর্বশান্ত তারা। যে বাড়ি একসময় ছিল নিরাপদ আশ্রয়, আজ তা শুধুই ধ্বংসস্তূপ। সেই সঙ্গে মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে খাদ্য ও নিরাপদ পানির অভাব। নিঃস্ব পরিবারগুলো এখন বেঁচে থাকার লড়াইয়ে ব্যস্ত। কিভাবে চলছে তাদের জীবন, কি বলছে আন্তর্জাতিক সংস্থাগুলো, তাই নিয়ে এবারের প্রতিবেদন। গাজার উত্তর অঞ্চলের শহর বেইত লাহিয়া। এই শহরেই স্বামী সন্তান নিয়ে সুখের সংসার ছিল রাওয়া তাম্বুরার, কিন্তু দীর্ঘ 15 মাসের যুদ্ধ কেড়ে নিয়েছে তার সব স্বপ্ন। স্বপ্নের বাড়িটি চোখের সামনে এখন শুধু ফাটল ধরা দেয়াল আর ধ্বংসস্তূপ হয়ে দাঁড়িয়ে। ঘরের ছাদ নেই কোনো নিরাপত্তা। তাম্বুরার অশ্রুই যেন বৃষ্টি হয়ে ঝরছে, পানি চুয়ে পড়ছে ঘরের ভেতরে, ঠান্ডায় কাঁপছে বাচ্চারা। সেই সঙ্গে প্রকট আকার ধারণ করেছে খাবার পানির অভাব। গাজার বাজারে খাবারের সংকট কিছুটা কমলেও দাম এখনো আকাশ ছোঁয়া। ফলে এক টুকরা মাংস বা এক প্লেট ভালো খাবার পাওয়াই দুষ্কর। বিমান হামলা যখন আমাদের বাড়ির উপর আঘাত হানে তখন মনে হয়েছিল সব শেষ। আমরা তো সাধারণ মানুষ, কারো কোনো ক্ষতি করিনি, তবু আমাদের বাড়ি গুড়িয়ে দেয়া হলো। এক মুহূর্তের মধ্যে আমাদের সবকিছু শেষ হয়ে গেল। এখন কোনো নিরাপদ জায়গা নেই। আমরা এমন একটি ঘরে থাকছি যেটা যে কোনো সময় ধসে পড়তে পারে। বেঁচে থাকাটাই যেন এখন চ্যালেঞ্জ।
একই অবস্থা গাজার দক্ষিণের তেল আল হাওয়া অঞ্চলে। এখানকার বাসিন্দা আসমা দাইমা দীর্ঘ 15 মাসের দুঃস্বপ্নের প্রহর শেষে তিনিও ফিরে এসেছেন নিজ বাড়িতে। প্রথমবারের মতো নিজের বাড়ির ধ্বংসাবশেষ দেখে স্তব্ধ তিনি। জানান 2014 সালেও একবার ক্ষতিগ্রস্ত হয়েছিল তার বাড়ি। অনেক কষ্টে ঘুরে দাঁড়ালেও এবার আর কিছুই অবশিষ্ট নেই। ছবি দেখেই চোখের পানি থামাতে পারিনি, কারণ এটা শুধু একটা বাড়ি নয়, এটা আমাদের জীবনের স্মৃতি, আমাদের অস্তিত্বের অংশ। 15 মাস ধরে দুঃস্বপ্নের মধ্যে কাটিয়েছি, কিন্তু এখনকার অবস্থা আরো ভয়াবহ। কারণ আগে লড়াই ছিল প্রাণ বাঁচানোর, এখন লড়াই করতে হচ্ছে নিজের অস্তিত্ব ধরে রাখার জন্য। জাতিসংঘের হিসেবে যুদ্ধবিরতির পর গেল 1 মাসে গাজার উত্তরাঞ্চলে ফিরেছে 6 লাখের বেশি মানুষ। তবে স্বস্তি মিলছে না গাজাবাসীর জীবনে। ঘরবাড়ি হারিয়ে বিভীষিকাময় বাস্তবতার মুখোমুখি তারা। খাবার মিলছে না, রান্নার গ্যাস নেই, বিশুদ্ধ পানি আনতে হাঁটতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। জাতিসংঘ বলছে গাজার পুনর্গঠনে $5,300 কোটি প্রয়োজন। শুধু ধ্বংসস্তূপ সরাতেই প্রয়োজন অন্তত 100টি বুলডোজার, যা পূর্ণ গতিতে কাজ করলেও লেগে যাবে 15 বছর। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার পুরো জনগোষ্ঠীকে সরিয়ে নতুন করে এই অঞ্চল পুনর্গঠনের প্রস্তাব দিলেও ফিলিস্তিনিরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলছে তারা নিজেরাই গাজা পুনর্গঠন করতে চায়। অন্যদিকে মানবিক সহায়তা সংস্থাগুলো গাজার পরিস্থিতি সামাল দিতে নতুন করে কাজ শুরু করেছে। খাবার বিতরণের জন্য চালু হয়েছে কমিউনিটি কিচেন, বসানো হয়েছে নতুন পানির স্টেশন, বিতরণ করা হচ্ছে ত্রাণ সামগ্রী। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। সিরিয়ার ভবিষ্যৎ ঠিক করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। দেশের জন্য সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। দেশটির অর্থনৈতিক খাতের উপর আরোপিত বেশ কিছু নিষেধাজ্ঞা স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন। এরই মধ্যে সিরিয়ার দক্ষিণাঞ্চল পুরোপুরি নিরস্ত্রীকরণের দাবি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। নির্ধারিত দিনেই সিরিয়ায় শুরু হলো জাতীয় সংলাপ, যেখানে অংশ নেয় দেশটির রাজনৈতিক দলগুলো। আলোচনার উদ্বোধন করেন বর্তমান নেতা ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারা। নিজের বক্তব্যে সিরিয়ায় গণতান্ত্রিক উত্তরণ ঘটানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন আল শারা। দেশের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সিরিয়ায় সব ধরনের অস্ত্রের উপর রাষ্ট্রের একচেটিয়া অধিকার থাকবে বলেও উল্লেখ করেন শারা। আমরা নিজেরা নিজেদের স্বাধীন করেছি, এখন নিজেদেরকেই সিরিয়াকে গড়ে তুলতে হবে। আমাদের সামনে এক ঐতিহাসিক সুযোগ এসেছে, প্রতিটি মুহূর্ত মানুষ ও দেশের জন্য ব্যয় করতে হবে। শহীদদের আত্মত্যাগকে সম্মান জানাতে হবে। সিরিয়া পুনর্গঠনে দেশটির জ্বালানি, পরিবহন ও ব্যাংকিং খাতের উপর আরোপিত বেশ কিছু নিষেধাজ্ঞা স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন। গৃহযুদ্ধের সময় বাশার আল আসাদ সরকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইইউ। বিদ্রোহী নেতা শারার নেতৃত্বে নতুন সরকার এসব নিষেধাজ্ঞা শিথিলের দাবি জানিয়ে আসছিল। এদিকে সিরিয়ার দক্ষিণাঞ্চল পুরোপুরি নিরস্ত্রীকরণের দাবি জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, অঞ্চলটিতে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের উপস্থিতি মেনে নেবে না তেল আবিব। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর এমন বক্তব্য ইসরায়েলের সঙ্গে সিরিয়ার নতুন সরকারের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে। রাহানুল রানা, সময় সংবাদ। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সর্বোচ্চ চাপ প্রয়োগের মার্কিন নীতি বাতিল না করা পর্যন্ত কোনো আলোচনা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। এর আগে সোমবার ইরানের তেল রফতানিতে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা আরোপের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান। এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি ট্রাম্প প্রশাসন। জ্বালানি ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব দীর্ঘদিনের। একের পর এক নিষেধাজ্ঞা আরোপে পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি তেহরানের তেল রফতানির কার্যক্রম। সোমবার ইরানের জাতীয় তেল সংস্থার প্রধান সহ বিক্রয় ও পরিবহনের কাজে জড়িত থাকার অভিযোগে তেহরানের 30টিরও বেশি জাহাজ ও কিছু ব্যক্তির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় ওয়াশিংটন। এরপর বেজায় চটেছে মাসুদ পেজেশকিয়ান প্রশাসন। এবার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। নতুন করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের একদিন পর মঙ্গলবার প্রত্যাখ্যানের বিষয়টি জানিয়েছেন তিনি। মঙ্গলবার ইরান সফর করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এ সময় তেহরানে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে আরাকচি বলেন, পারমাণবিক ইস্যুতে তেহরান ও ওয়াশিংটনের মাঝে সরাসরি আলোচনার কোনো সম্ভাবনা নেই। যতক্ষণ পর্যন্ত চাপ প্রয়োগের মার্কিন নীতি বাতিল করা না হয় ততক্ষণ পর্যন্ত কোনো আলোচনা হবে না।
পারমাণবিক আলোচনার বিষয়ে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের অবস্থান খুব স্পষ্ট। আমরা চাপ, হুমকি বা নিষেধাজ্ঞার আওতায় কোনো আলোচনা করব না। এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি ট্রাম্প প্রশাসন। মার্কিন অর্থ বিভাগের অভিযোগ, ইরান তেল বিক্রি ও পরিবহনের জন্য একটি গোপন নেটওয়ার্ক ব্যবহার করছে। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির তেল রফতানি শূন্যে নামিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাই নিষেধাজ্ঞা আরোপের পেছনে কাজ করছে। ইরানের সঙ্গে 6 বিশ্বশক্তির 2015 সালে একটি পারমাণবিক চুক্তি হয়। এর 3 বছর পর 2018 সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সে চুক্তি থেকে প্রত্যাহার করেন। পাশাপাশি ইরানের অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলতে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। এরপর থেকে পাল্টা পদক্ষেপ হিসেবে পারমাণবিক চুক্তির শর্ত লঙ্ঘন করে ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে তেহরান। মৌসুমী সাথী, সময় সংবাদ। তাইওয়ানে জলসীমায় সন্দেহজনক অবস্থানে থাকা চীনের একটি কার্গো জাহাজ আটক করেছে তাইপের কোস্টগার্ড। দক্ষিণ পশ্চিম উপকূলের কাছে পানির নিচে একটি কেবল বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দ্বীপটির আশপাশে 12টি চীনা যুদ্ধবিমান এবং 14টি নৌযান শনাক্ত করা হয়েছে। তাইওয়ানের সঙ্গে অন্যান্য দ্বীপের যোগাযোগ রক্ষায় পানির নিচে স্থাপিত কেবলগুলো অনেক গুরুত্বপূর্ণ। কোস্টগার্ড জানায়, সন্দেহজনকভাবে অবস্থান নেয়া হংতাই 58 নামের একটি কার্গো জাহাজকে আটক করা হয়েছে, যা মূলত চীনের মালিকানাধীন হলেও পশ্চিম আফ্রিকার দেশ টোগোতে নিবন্ধিত। জাহাজটির 8 জন ক্রুই চীনের নাগরিক। তাইওয়ানের ডিজিটাল মন্ত্রণালয় জানায়, কেবল বিচ্ছিন্ন হলেও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়নি। বিকল্প কেবলের মাধ্যমে সংযোগ বজায় রাখা হয়েছে। তবে বিষয়টিকে জাতীয় নিরাপত্তার ইস্যু হিসেবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন এক উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি জানান, আটক হওয়া জাহাজটি গত শনিবার থেকেই সন্দেহজনকভাবে তাইওয়ানের জলসীমার কাছে অবস্থান করছিল এবং কোস্টগার্ডের একাধিক সতর্ক বার্তায় কোনো সাড়া দেয়নি। এদিকে চীনের সামরিক তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মঙ্গলবার দ্বীপটির আশপাশে 12টি চীনা যুদ্ধবিমান, 14টি নৌযান, একটি সরকারি জাহাজ এবং 2টি বেলুন শনাক্ত করা হয়েছে। চীনের সামরিক বাহিনীর এমন কার্যকলাপ তাইওয়ানের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করছে প্রশাসন। তাইওয়ানের কর্তৃপক্ষ বলছে, গত 1 বছরে পানির নিচের কেবল বিচ্ছিন্ন হওয়ার ঘটনা বেড়েছে এবং এর পেছনে চীনের হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। অন্যদিকে চীনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। মিশরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো টুকটুক গাড়ির প্রতিযোগিতা। ভিন্নধর্মী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন অনেকে। প্রথম স্থান অধিকারী পেয়েছেন আকর্ষণীয় পুরস্কার। রাস্তা জুড়ে সুসজ্জিত 3 চাকার টুকটুক গাড়ি, দেয়া হচ্ছে টুক ইট ইজি স্লোগান। একের পর এক গন্তব্যের দিকে এগিয়ে চলেছে টুকটুক গাড়ি। মিশরের গৌনাতে অনুষ্ঠিত হওয়া টুকটুক প্রতিযোগিতাটি উচ্ছ্বসিত হয়ে দেখছেন অনেকে। আনন্দঘন আয়োজনটিতে এসে আনন্দ প্রকাশ করছেন অংশগ্রহণকারী ও দর্শনার্থীরা। এই প্রতিযোগিতাটিতে মোট 11টি দল অংশগ্রহণ করে বলে জানায় আয়োজকরা। প্রতিটি দল অংশগ্রহণের জন্য মনের মতো চোখ ধাঁধানো নকশায় সাজিয়ে নিয়ে আসে গাড়িগুলোকে। প্রথম স্থান অধিকারীকে পুরস্কৃত করার পাশাপাশি গাড়িটিকে দেয়া হয়েছে মধ্যপ্রাচ্যের দ্রুততম টুকটুকের খেতাব। আমি অনেক আনন্দিত যে বিয়াঙ্কা নামের টুকটুকটি এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে। আমি এবং ম্যাথিউস একসঙ্গে এটি চালিয়েছি। এটি আনুষ্ঠানিকভাবে মধ্যপ্রাচ্যের দ্রুততম টুকটুক। এখানে সবাই পুরস্কারের জন্য এসেছে, আমরা আনন্দিত। রেডবুল কোম্পানির পক্ষ থেকে এই টুকটুক প্রতিযোগিতার আয়োজন করা হয়। মিশরে প্রথমবারের এমন ভিন্নধর্মী টুকটুক গাড়ির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। স্পেনের উত্তর পূর্বাঞ্চলে স্বাভাবিকের তুলনায় কয়েক সপ্তাহ আগে কাঠবাদাম গাছে ফুলের দেখা মিলেছে। এমন অস্বাভাবিকতার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। বিশাল জমিতে শত শত কাঠবাদাম গাছ, ডালে ডালে শোভা পাচ্ছে ফুলের সমাহার। এমন সৌন্দর্য দেখতে বাগানটিতে ভিড় করেছেন দর্শনার্থীরা। স্মৃতি ধরে রাখতে ফুলের সঙ্গে নিজেদের ছবি তুলে রাখার পাশাপাশি প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত অনেকে। স্পেনের উত্তর পূর্বাঞ্চলের আরবেকা গ্রামে বাদাম গাছে সাদা গোলাপি ফুল দেখে আনন্দ প্রকাশ করছেন দর্শনার্থীরা।
তবে দেশটিতে স্বাভাবিক সময়ের তুলনায় বেশ কয়েক সপ্তাহ আগেই বাদাম গাছে ফুল ফুটেছে এবার। উষ্ণ তাপমাত্রার কারণে গাছে ফুল ধরেছে বলে জানায় গবেষকরা। অসময়ে ফুল ফোটার কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বেশ কয়েক দশক ধরে শীতকাল স্বাভাবিকভাবে দেখা দিলেও বর্তমান সময়ে শীতকাল বসন্তকালের মতো অনুভূত হচ্ছে বলে জানান আবেকার পরিবেশ দফতরের এক কর্মকর্তা। জলবায়ু পরিবর্তন সরাসরি ফুলকে প্রভাবিত করে। আমরা বেশ কয়েক দশক ধরে ঠান্ডা এবং কুয়াশা সহ শীতের সম্মুখীন হয়েছি, কিন্তু এখানকার শীতকাল বসন্তের মতো। আমি এখানে এসে আনন্দ অনুভব করছি। আমি এখানে ফুল, মৌমাছি, গাছপালা এবং কীটপতঙ্গ দেখেছি। এসব কিছু দেখার জন্যই আমরা এখানে এসেছি। এবারের মৌসুমের কাঠবাদাম ফুলগুলো জানুয়ারি মাসের শেষের দিকে ফোটা শুরু হয়েছে, যা সাধারণ সময়ের চেয়ে প্রায় 18 দিন বা 3 সপ্তাহ আগে বলে জানায় বিশেষজ্ঞরা। 1981 সালের পর স্পেনের উত্তর পূর্বাঞ্চলে এবার দ্বিতীয়বারের মতো বাদাম গাছে আগাম ফুল ফুটেছে বলে জানা যায়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। এফটিপির বাইরে ভারতকে নিয়ে একটি বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ আয়োজনে বিসিসিআইকে প্রস্তাব দিয়েছে বিসিবি। তবে সে বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে এখনও সবুজ সংকেত মেলেনি। বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, সময় বের করতে পারলে ভেবে দেখবেন তারা। তবে ক্যালেন্ডারের বাইরে জুন জুলাইয়ে বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নাকি রাজি হয়েছে পাকিস্তান। দুবাই থেকে মাকসুম আলম খানের রিপোর্ট। গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশের মাটিতে ভারত সহ 3 দল নিয়ে একটি ট্রাই নেশন টি20 সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি এবং বাংলাদেশ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলাকালীন নাকি বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ বিসিসিআই কর্মকর্তাদের এই বিষয়ে একটা প্রস্তাবও দিয়েছেন। তবে বিসিসিআই কর্মকর্তারা এই আলোচনা নিয়ে এখনো খুব একটা সিরিয়াস নন। পাকিস্তানের বিপক্ষে জয়ের পর আনন্দে আত্মহারা ভারতীয়রা, ফ্যানরা তো বটেই, বিসিসিআই কর্তারাও। দুবাইয়ে ক্রিকেট ক্লাসিকো মাঠে বসে দেখেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ সহ বোর্ডের একাধিক কর্মকর্তাও। বাংলাদেশ ভারত আর ভারত পাকিস্তান ম্যাচের ফাঁকেই নাকি বিসিসিআই কর্তাদের বাংলাদেশে একটি ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব দিয়েছে বিসিবি। তবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধনী বোর্ডের কাছ থেকে এখনো এ বিষয়ে গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। আমাদের ক্যালেন্ডার দেখতে হবে, কোনো স্লট ফাঁকা নেই। এফটিপির বাইরে সিরিজ খেলা কঠিন, তবুও আমরা চেষ্টা করব। তবে সবুজ সংকেত মিলেছে পাকিস্তানের কাছ থেকে। শোনা যাচ্ছে জুন জুলাইয়ে এফটিপির বাইরে বাংলাদেশে আলাদা সিরিজ খেলতে দল পাঠাতে রাজি হয়েছে পিসিবি। কেবল ভারতের চাওয়াতেই চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। প্রায় 3 দশক পর কোনো আইসিসি ইভেন্টের আয়োজক হয়েও সব ম্যাচ নিজেদের দেশে আয়োজন করতে পারেনি পাকিস্তান বোর্ড, তাই ক্ষোভ রয়েছে তাদের। বিশ্ব ক্রিকেটে নিজেদের ভাবমূর্তি ফেরাতে অন্যান্য বোর্ডের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টায় পিসিবি। বাংলাদেশে বাড়তি সিরিজ খেলতে সম্মত হওয়া সেটারই প্রমাণ দেয়। তবে ভারতের সঙ্গে সম্পর্ক আগের মতোই শীতল, যদিও সামনাসামনি তা স্বীকার করতে নারাজ বিসিসিআই সহসভাপতি। আমাদের 2 বোর্ডের মধ্যে দারুণ সম্পর্ক। পিসিবি সবসময় বিসিসিআই এবং আইসিসিকে সমর্থন দেয়। ক্রিকেটের স্বার্থে সেটা বজায় রাখবো আমরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে বলে দাবি করেন বিসিসিআই সহসভাপতি। দক্ষিণ এশিয়ার ক্রিকেটের উন্নতিতে একসঙ্গে কাজ করার বুলি আওড়ান মোড়ল বোর্ডের এই কর্তা। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক হোক কিংবা নিতান্তই চাঁদাবাজি ছিনতাইয়ের মতো ঘটনা হোক, সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। নির্বাচন প্রশ্নে দেশের মানুষের মাঝে বিভেদ তৈরির চেষ্টায় একটি গোষ্ঠী অভিযোগ বিএনপি নেতাদের। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান। রমজানের আগে রাজধানীতে দাম বাড়ছে দেশি ফলে, সরবরাহ ঘাটতির দাবি বিক্রেতার। চট্টগ্রামে আমদানি পণ্যের কন্টেইনার জট মজুত করে মূল্যবৃদ্ধির পায়তারার অভিযোগ। 1.5 লাখ কোটি টাকা খরচও মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনে চলছে রেল। 63% লাইনে ঝুঁকিপূর্ণ। 15 বছরে লোকসান 28,000 কোটি। আয় বাড়াতে পণ্য পরিবহনে গুরুত্ব দেওয়ার পরামর্শ। এবং সকাল 10টার মধ্যে কুয়েট শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা একাডেমিক কার্যক্রম। নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত জানিয়েছে প্রশাসন। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ে।